আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে আজকের এই রুব্রিক্স আলোচনা শুনতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এই ভিডিওতে আমরা বেশ কয়েকটা রুব্রিক্স আলোচনা করব। ধৈর্য সহকারে সহ্য করে সম্পূর্ণ ভিডিও শুনবেন। গতদিন আমরা লাস্ট রুব্রিক্স আলোচনা করেছিলাম অ্যাগ্রাভেশন, অ্যাবিউজ, অ্যাগ্রাভেশন, এলিমেন্টস ফর্ম। ঠিক তারপরের রুব্রিক্সটাই হচ্ছে অ্যাবিউসিভ অর ইনসাল্টিং। কমপ্লিট এবং কেন্স রেপার্টরিতে পাওয়া যায় অ্যাবিউসিভ, ইনসাল্টিং দুটো জিনিস, না একটা জিনিস। অ্যাবিউসিভও যা, ইনসাল্টিংও, মানে অপমানজনক বা অবজ্ঞাপূর্ণ বা খারাপ কথা বলা, গালমন্দ করা, কটু ভাষায় কথা বলা। সেটা হতে পারে সচেতনভাবে দাম্ভিকতা বা রাগের কারণে, হতে পারে অসচেতনভাবে মানসিক কোনো ব্যাধির কারণে। সমস্যা নেই, আমরা অ্যাবিউসিভ ইনসাল্টিং রুব্রিক্সটা ব্যবহার করতে পারি। সেটা দাম্ভিকতার কারণে হলেও ব্যবহার করতে পারি, মানসিক কোনো রোগের কারণে যদি অসচেতন হয়ে অপমান করে, অবজ্ঞা করে, গালমন্দ করে, সেখানেও আমরা করতে পারি। এই ধরনের রোগীরা এই যে অ্যাবিউসিভ ইনসাল্টিং যে দেখেন, ভেরেট্রাম, টিউবারকুলিনাম দেখতে পাচ্ছেন। আমি আরেকটু নিয়ে আসি বড় করে। দেখেন বেশ কিছু ঔষধ আছে। আমরা যদি ফার্স্ট গ্রেডের দিকে দেখি, ক্যামোমিলা, লাইকোপোডিয়াম এবং নাক্স ভূমিকা, তাহলে এই যে এই ধরনের যে মানুষগুলা হয়, এরা আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে। ক্যামোমিলা করে, লাইকোপোডিয়াম ডোমিনেট করে রাখতে পছন্দ করে কিন্তু নিজে ডমিনেট হতে চায় না। সেক্ষেত্রে লাইকোপোডিয়াম বেশ ভালো কাজ করে। সে নেতৃত্ব দিবে কিন্তু যে নেতৃত্বের দায়িত্ব ভার ও কখনোই নিতে চাইবে না, ফসকে যাবে। নাক্স ভূমিকা গালিগাল করে, একটুতেই রাগ হয়ে যায়। হয় না বলেন এই কথাগুলো? আমি প্রথম থেকে বলে আসছি, আমি যে রুব্রিক্সের আলোচনাগুলো করছি এগুলো ম্যাট্রিমেডিকা কেন্দ্রিক। চেম্বারে যা পাইছি তাই। সব রুব্রিক্সের আলোচনা আমি করে দিতে পারবো না। যেগুলা পাইছি ওগুলা তো করবই, আর যেগুলা পাইনি এগুলা যদি এই প্র্যাকটিস জীবনে পেয়ে যায় এই আলোচনার করতে করতে, তাহলে তো অবশ্যই আপনাদেরকে বলবো। ব্যঙ্গ করছে, অপমান করছে, এ তো গেল ফার্স্ট গ্রেডের রুব্রিক্স গুলো। আমরা লেভেল 3-র গুলা দেখি তো, দেখেন মনের প্রত্যাশা পূরণ হয়ে গেছে লেভেল 3-র ওষুধগুলো দেখে। এমনকি দেখেন এখানে এমন ওষুধ আছে, ওকে কেউ খোঁচা দেয়নি, কিছু বলেন, অহেতুক বিনা প্ররোচনায় সে গালমন্দ করছে। হয় এটা কোনো মানসিক উত্তেজনা থেকে, রাগ থেকে, হিংসা থেকে, মনস্তাত্ত্বিক কোনো ভারসাম্যহীনতার বহিঃপ্রকাশও হতে পারে। যাই হোক না কেন, আমরা অ্যাবিউসিভ ইনসাল্টিং নেব। আচ্ছা, রোগীর কাছ থেকে কি লক্ষণ পাবেন? লক্ষণ, সিমটমস, হঠাৎ হঠাৎ রাগের বশে অশ্লীল কথা বলা শুরু করে, কাছের মানুষদের অপমান করে, দায়িত্বশীল মানুষদের অপমান করে। এই অপমান করাটাই তার স্বভাব। আপনি যে ডাক্তার, আপনাকে দেখাতে আসছে, আপনার চেম্বারে এসেও আপনাকে ছাড়। অতিরিক্ত সেনসিটিভিটি কাজ করবে, সামান্য কথায় অপমান অনুভব করে, ফলে পাল্টা জবাব দিয়ে দেয়। মোটা চামড়ার লোক না এরা, চিকন চামড়া। রেগে যাচ্ছে, গালিগালাজ শুরু করতেছে, খারাপ মন্তব্য করতেছে, মানসিক ম্যানিয়া ওর সাইকোসিস যেটাকে বিকারগ্রস্ত বলা হয়, পাগলামো, গালিগালাজ করতেছে, চিৎকার করতেছে। এই উপসর্গগুলো পাবেন। দেখেন মস্ত বড় বড় এখানে ঔষধ আছে, যেমন হায়োসেমাসকে দেখতে পাচ্ছেন, ভেরেট্রামকে দেখতে পাচ্ছেন, স্টামোনিয়াম চোখের সামনেই আছে। এই যে স্টামোনিয়াম ভয়, রাগে পাগল হয়ে গালিগালাজ করে, হিংস্রতা প্রকাশ পায়। ল্যাকেসিস অত্যন্ত সন্দেহপ্রবণ, প্রচন্ড খারাপ ভাষা ইউজ করে, অপমান করতে পছন্দ করে। সিপিয়া, হিপার, বলতে হবে এই ওষুধগুলো তো আপনাদের জানা, আমার থেকেও ভালো হয়তো ডেফিনেশন জানেন ঔষধের। নাইট্রিক অ্যাসিড, তুই বেটা আমাকে অপমান করেছিস, তোর মৃত্যু হয়ে যাবে, তাও তোর কবরে মাটি দিতে যাব না। এমনকি সেটা নিজের ভাই হতে পারে, তুচ্ছ ঘটনা কেন্দ্রিক হতে পারে, অশ্লীলতায় গালমন্দ করে। এই হচ্ছে মেডিসিনের মাধ্যমে বুঝাইলাম। দেখেন এখানে বহুত মেডিসিন আছে, সবগুলো বলা সম্ভব। তাহলে এই রুব্রিক্সের গুরুত্বটা কখন বাড়ে? যখন রোগীর প্রথম লক্ষণ, প্রথম উপসর্গই অশালীন ভাষা, মানুষকে অবমাননা করা, অসংযুক্ত রাগ, যা তার স্বাভাবিক চলাফেরায়, তার পরিবারে চলাফেরায় পারিবারিক, সামাজিক এবং পরিবেশগত অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তখনই আমরা এই রুব্রিক্সটাকে ব্যবহার করতে পারবো। এর বিপরীত দিকে অ্যাঙ্গার, ইনসাল্টিং উইথ, আমরা রুব্রিক্সটাকে চিন্তা করে নিতে পারি সাব রুব্রিক্স হিসাবে রুডনেস আমরা চিন্তা করতে পারি। মধ্যা কথা হচ্ছে আমরা আচরণগত দিকটা দেখে অ্যাবিউসিভ
ইনসাল্টিং রুব্রিক্সটাকে ব্যবহার করব। আমরা এর বেশ কিছু সাব রুব্রিক্স দেখতে পাচ্ছি। টাইফয়েড, অ্যাবিউসিভ, ইনসাল্টিং, ফেভার ডিউরিং টাইফয়েড সিঙ্গেল মেডিসিন, লাইকোপোডিয়াম, ফেভার ডিউরিং ইন্টারমিটেন্ট, জ্বর জ্বলতেই আছে চলতেই আছে, ফেরাম, জেলাসি আউট অফ, নাক্স ভূমিকা, মেন্স বিফোর, ক্যামোমিলা। আরো দেখেন সাব রুব্রিক্স গুলো দেখতে পাচ্ছেন। নেক্সট রুব্রিক্স হচ্ছে অ্যাকসেপ্টেশন, গ্রহণ করা। এখানে ঔষধ নেই, ক্রস রেফারেন্স হিসাবে কিছু দেখতে পাচ্ছেন, আলোচনার কিছু নেই। নেক্সট হচ্ছে অ্যাক্সিডেন্ট পোর্ন। এই রুব্রিক্স আবার কখন ব্যবহার করব? অ্যাক্সিডেন্ট পোর্ন, দেখেন এমন একজন ব্যক্তি বা এমন একজন ব্যক্তির মানসিক অবস্থা যেখানে সে বারবার দুর্ঘটনার শিকার হয়। কোন একজন ব্যক্তি বা মানসিক অবস্থার পরিপ্রেক্ষিতে সে বারবার কি হচ্ছে? দুর্ঘটনার শিকার হয়, বারবার নিজের ক্ষতি করে ফেলছে। হতে পারে সেটা শারীরিক অক্ষমতার কারণেই। আবার আমরা যদি খুব গভীরভাবে দৃষ্টি রাখি তাহলে দেখব যে না, এটা শারীরিক কোনো অক্ষমতার কারণে নয়, বরং তার কনসেন্ট্রেশনের অভাব, মনোযোগহীনতার অভাব, মানসিক বিচ্যুতি বা নিজের প্রতি নিজের ধ্বংসের প্রবণতা, যেটাকে আত্মধ্বংসাত্মক প্রবণতা বলা হয়, অথবা ভাগ্যবশত অদ্ভুত দুর্ঘটনার শিকার সে হয়ে থাকে। ইত্যাদি ক্ষেত্রগুলোতে অ্যাক্সিডেন্ট পোর্ন রুব্রিক্সটা আমরা ব্যবহার করতে পারি। বাংলা লিখে রাখেন, ঘন ঘন দুর্ঘটনার শিকার। দেখেন এটা একটা হচ্ছে এলমেন্টস ফর, এখান থেকে রোগের উৎপত্তি হয়। এটা বিশেষ ধরনের একটা এলমেন্টস যেখানে রোগী বারবার অসতর্কতার থাকার কারণে, অসাবধানতার কারণে বা থাকা সত্ত্বেও ক্ষতির সম্মুখীন হচ্ছে। উদাহরণ দিলে বেশ বুঝতে পারো। রোগী যখন হাঁটতেছে আর কেউ হোঁচট খায় না, একই জুতা ধরেন সবাই পরে আছে, একই পোশাকে তারা একটা জায়গায় গেছে মিটিং করতে, হাঁটতেছে সাগর পাড়ে, ও বেটা ওই সাগরের বালুর মধ্যে হোঁচট খায় ধূপ করে পড়ে মুখের মধ্যে বালু লাগাই ফেলছে, আঘাত পায়। একটা উঁচু জায়গা থেকে নামতেছে, 10 বন্ধুর মধ্যে 9 জনই ভালো মতো নামছে, ও বেটা বারবার উঠে আর পরে বন্ধুরা রাগ করে বলে, শালা ন্যাংড়া খোড়া, তোকে নিয়ে আর কোথাও যাওয়া যাবে না, শান্তি নেই, একটু ঘুরবো না তোকে তুলতেই থাকবো। আবার কাজ করতে গিয়ে নিজের ক্ষতি নিজেই করে ফেলছে, তরকারি কাটতে গিয়ে আঙ্গুলে মেরে দিয়েছে, বুটিটা কেটে গেল অসতর্কতার কারণে। মাছ ভাজতে গিয়ে তেল ছুটতেছে, কিরে একটু হলুদ বা আটা বা কিছু দিয়ে দে, তাহলে থেমে যায় ওর মধ্যে, না সে ওভাবেই করবে, অসতর্কতার কারণে হাত পুড়ে গেল। এই যে অসতর্কতা, দুর্ঘটনা, রাস্তায় চলতে গিয়ে দুর্ঘটনা, গাড়ি চালাতে গিয়ে প্রায় অ্যাক্সিডেন্ট হয়, ওর সাথে আর সবাই গাড়ি চালায়, অ্যাক্সিডেন্ট হয় না, ও গাড়ি নিয়ে বের হলেই গাড়িতে স্ক্র্যাচ ফেলে নিয়ে আসে, আর মাথা জায়গায় থাকে না, অন্য জায়গায় থাকে, সোজা বাংলা কথা শুনেন, ফলে আশেপাশে কোনো কিছু খেয়াল করে না। আবার এই জিনিসটা, এই যে এগুলা বলছি সবগুলোই বুঝতে পারতেছেন, ওই যে 2 ধরনেরই এখানে ব্যবহার করেছি। মনোযোগহীনতার অভাব, মানসিক কোনো বিচ্যুতি থাকতে পারে। আবার লাস্ট উদাহরণ দিচ্ছি, খায়া দেয়া কাজ পায়নি, কখনো ওকে আত্মহত্যা করতেও মন চায়, কখনো নিজের প্রতি নিজেকে আঘাত করতে মন চায়, যেটাকে সেলফ হার্ম বা আঘাতের প্রবণতা বলা হয়। কি লাইসিয়াম মনে পড়ে? লাইসিয়াম আর হাইড্রোফোবিনাম এর আচরণগুলা দেখেন, নিজের শরীরে কামড় মারে, এমনকি নিজের সন্তান যেটা পেট থেকে বের হয়েছে ওকেও কামড়ে মারি ফেলে। মনে পড়ে সিপিআর কথা, স্টাফেক্সিগ্রিয়া, নেট্রামিওর। আর কোনো ওষুধ নাই অ্যাক্সিডেন্ট পোর্ন। অন্যান্য রেপার্টরিতে হয়তো আরো থাকতে পারে, কিন্তু কমপ্লিট রেপার্টরিতে এখানে আর অন্য কোনো কি রুব্রিক্স নেই। নেক্সট হচ্ছে অ্যাকাউন্টস মেক্স মিস্টেকস ইন, এটা তো সবাই জানেন। এর ক্রস রেফারেন্স দেখতে হবে, হিসাবে ভুল করতেছে, মিস্টেকস, মেকিং, ক্যালকুলেটিং ইন। আমরা পরে পড়বো এই রুব্রিক্স, এখানে জানার দরকার নেই, জাস্ট খালি রাখেন। কোন রেপার্টরিতে যদি মিস্টেকস মেকিং, ক্যালকুলেটিং ইন রুব্রিক্সটা না পান, সেক্ষেত্রে অ্যাকাউন্টস মেক্স মিস্টেকস ইন রুব্রিক্সটা দেখতে হবে। নেক্সট রুব্রিক্স অ্যাকুইজিশন আনজাস্ট অ্যাগ্রাভেশন। এখানে সাব রুব্রিক্সটা দেখতে হবে, ইনজাস্টিস ক্যানট সাপোর্ট, আমি কোনো অন্যায়কে সহ্য করতে পারি না, চাই না। 93টা ওষুধ দেওয়া আছে, তা লাইক অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস, কার্সিনোসিন, কাস্টিকাম, নাক্স, স্ট্যাপ, কত ওষুধের সমারোহ। তো অ্যাকুজিশন আনজাস্ট অ্যাগ্রাভেশন, এখানেও আমরা পাচ্ছি হায়োসকে, স্ট্যাপকে, ইগনেশিয়াকে। এই রুব্রিক্সটা আমরা কখন ব্যবহার করব? সোজা কথা, আমরা তো
পড়ে আসলাম যে ইনজাস্টিস ক্যানট সাপোর্ট, সেটাতে ব্যবহার করব, এ বলার আর কি আছে, তাই কিনা? হ্যাঁ, এই রুব্রিক্সটাকেও আমরা ব্যবহার করতে পারি। তাহলে বাংলা কি দাঁড়াচ্ছে? অন্যায় বা ভিত্তিহীন অভিযোগে কষ্ট পাওয়া, অ্যাকুজেশন, আনজাস্ট অ্যাগ্রাভেশন। আপনাকে অন্যায়ভাবে বা ভিত্তিহীনভাবে কোনো অভিযোগ করছে, তাতে কষ্ট পাওয়া, তার থেকে কোনো একটা রোগের বৃদ্ধি হচ্ছে। বিশেষ করে বর্তমান সময় দেখেন, এই সোশ্যাল মিডিয়ার যুগে মানুষকে এক ধরনের ট্র্যাপে ফেলা হয়। আমিও আমার ব্যক্তিগত জীবনে বহুতবার পড়েছি। আমাকে অন্যায় অ্যালিগেশন দিয়েছে, এমনকি আমার শিক্ষক পর্যন্ত আমাকে ছাড়েননি। যখন প্রমাণ করতে চেয়েছি, কিছু প্রকাশ করেছি, ওগুলা সব ডিলিট করেছে। এরকম আপনারাও হয়েছে, সামাজিকভাবে হচ্ছেন, মানসিকভাবে হচ্ছেন, জবে গিয়ে হচ্ছেন, নিজ প্রফেশনে হচ্ছেন। অ্যাকুজেশন, আনজাস্ট অ্যাগ্রাভেশন, অন্যায়ভাবে ভিত্তিহীনভাবে অভিযোগে কষ্ট পাওয়া দিচ্ছে, তো ফলে তো কষ্ট পাচ্ছেন। যেহেতু কষ্ট পাচ্ছেন, আপনার ইমিউনিটিটা যেহেতু অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে ওই কষ্টের ফলে, ওটাকে স্ট্রং করতে হবে। দেখেন, গতকালকেও আমি বলছিলাম একটা কথা, যারা হালাল হোমিওপ্যাথি করে, হালাল হোমিওপ্যাথি এটা বড্ড কঠিন। বর্তমান সময় অনুযায়ী এই হালাল হোমিওপ্যাথি রোগীরাও পছন্দ করে না। রোগীরা এখন, বলছিলাম আমি যে দেখবেন আজ বিশ্বটা ইলেকট্রিক ডিভাইস দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক তেমন বর্তমান সময়ের রোগীরাও চাচ্ছে এই রকম তড়িৎ গতিতে যদি কোনো মাধ্যমে সুস্থ হওয়া যায়, তাহলে তারা সেটাই গ্রহণ করবে। কিন্তু এর ফলে সে ঘরে ঘরে ক্যান্সার সহ বিভিন্ন ধরনের মহামারী রোগ তৈরি হয়ে যাচ্ছে, সেদিকে কেউ লক্ষ্য করছে না। আমার গতকালকে আমার ফেসবুক পেজের একটা পোস্ট বলছি আর হ্যানিম্যানের হোমিওপ্যাথির কথাগুলোকে যদি এখন স্মরণ করিয়ে দিই, দেখেন আমি বিভিন্ন জায়গায় রুগী দেখি, চেম্বার করি, আমাকেও এখান থেকে অনেক সময় বেরিয়ে আসতে হয়। কিন্তু বাস্তব জিনিস কি? উনি বলেছেন শুধুমাত্র অসুস্থ জীবনী শক্তিকে সহায়তা করতে পারে হোমিওপ্যাথি, এবং যেহেতু সহায়ক হবে এবং ওষুধ নেওয়ার পরে স্ট্রং হবে, তখন জীবনী শক্তি একা একাই কাজ করবে এবং রোগীর সমস্যার সমাধান করে ফেলবে। এখন অনেক কথা আসতে পারে, বলবেন ইনজুরির ক্ষেত্রে কি হবে? প্লাস্টার করবেন, করার পরে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াবেন, একা একা জোড়া লেগে যাবে। এরকম আসলে কিছু কিছু কথা আছে হোমিওপ্যাথিতে যেগুলো সায়েন্টিফিক ভাবে বোঝানো মুশকিল, এবং যারা সায়েন্টিস্ট আছেন তারা বুঝতেও চাইবেন না, তারা আরো আউটসাইড চিন্তা করবেন। তো আমরা ছিলাম অ্যাকুইজিশন, আনজাস্ট অ্যাগ্রাভেশনে। অন্যায় বা ভিত্তিহীন অভিযোগের কারণে যখন কোনো রোগীর মধ্যে রোগের বৃদ্ধি হবে, তখনই আমরা এই রুব্রিক্সটাকে ব্যবহার করব। রোগীর মানসিক ও শারীরিক উপসর্গের অবনতি ঘটে যখন তাকে অন্যায়ভাবে কি করে? দোষারোপ করে, অভিযুক্ত করে, অপবাদ দেয়, মিথ্যা দোষারোপ করে, তখন এটাও কিন্তু একটা এলিমেন্টস। মানসিক কষ্ট পাচ্ছে না, ওইখান থেকে বলবেন আমরা স্যাডনেস নিব। আরে মশাই, এখানে স্পেসিফিক ভাবে বলা হয়েছে যেখানে অসত্য, যেটা অসত্য প্রমাণ করলে কি অসত্য হবে, ভিত্তিহীন অভিযোগ এর মানসিক আঘাত হিসাবে কাজ করবে। তাহলে এই রোগীরা কেমন হবে? এরা অত্যন্ত সেনসিটিভ হবে, আত্মসম্মান বোধ প্রবল থাকবে, অন্যায়ের প্রতি খুব প্রতিক্রিয়াশীল। এরা হচ্ছে এমন লক্ষণগুলো। সিমটমস কি পাবো? ওই যে বললাম, আত্মসম্মানহীনতায় ভুগবে, বিষণ্ণতা, নিঃসঙ্গতা, মনমরা ভাবের মধ্যে থাকবে। রোগ শুরু হওয়ার শুরুটাই স্টার্টিং পয়েন্টটাই অপবাদ বা অপমানের পরে। দুঃখ কষ্ট চুপ করে দিবে তাকে, ফলে হঠাৎ রাগ হবে, নির্জন একটা জায়গায় বসে থাকবে, কারো মিথ্যা অভিযোগে বা মানসিক ভাবে সে ভেঙে পড়বে। এগুলো হচ্ছে সিমটমস। এই সিমটমস এর সব থেকে বড় কি? স্ট্যাফিক্সিক্রিয়া এবং হায়োস। আমরা স্ট্যাফিক্সিক্রিয়ার দিকে তাকাই, সোজা কথা, পারিবারিক হোক, সামাজিক হোক, অর্থনৈতিক হোক, যেভাবেই হোক, অপমান এবং অন্যায় অভিযোগে মার খেয়ে হোক, চুপচাপ কষ্ট সহ্য করে, ক্ষোভ ভিতরে জমা থাকে, পরে নানা উপসর্গ তৈরি হয়। আমরা স্ট্যাফিক্সিক্রিয়াকে চিন্তা করতে পারি। আরাম মেটালিকাম আসে না? এখানে আসে। ইগনেশিয়া তো দাওয়ায় আছে, ইত্যাদি। তাহলে ক্লিনিক্যালি চেম্বারে কি পাবেন? রোগী বলবে আমি চুপ করে থাকি, কিন্তু স্যার ওই সময়টা আমার ভিতরে পুড়ে ছাই হয়ে যায়। আমি কখনো নিজেকে মাফ করতে পারিনি, যদিও আমি কিছু করতে পারিনি। ও নিজে মাফ করতে পারেনি, কিন্তু যে করেছে তাকেও সে মাফ করতে পারে। মানে ওটা এখনো কি জ্বলতেছে। আপনার বাচ্চা সুন্দর স্কুলে যায়, পড়াশোনা করে, হঠাৎ একদিন টিচার দুষ্টামি করে হোক ওর সাথে কিছু একটা বলে ফেলেছে, কিন্তু বাচ্চা ওটা করেনি। বাচ্চাকে স্কুলে ওই টিচারের কাছে কি করা হয়েছে? দোষী বানানো হয়েছে। তারপর থেকে এই বাচ্চাটা মন মরা হয়ে আছে, আর স্কুলে যেতে চায় না, পড়তে চায় না। এই জিনিসগুলো হোমিওপ্যাথি দেখ। আমার বিরুদ্ধে বহুত মিথ্যা অভিযোগ হয়েছে, এখনো হয়। তারপর থেকেই স্যার আমি অসুস্থ, আমার চাকরিটাই এমন, কিন্তু কাউকে বুঝাতে চাইলেও বুঝাতে পারি না। কিছুদিন আগে চট্টগ্রাম চেম্বারে এরকম একজন
কর্মকর্তা এসে বলছিল যে আমার নতুন জায়গায় পোস্টিং হয়েছে, কিন্তু আমার নিচের যারা জুনিয়ররা আছে এরা সব একটা সিন্ডিকেট। এখন আমি কাজ চাই, তারা কাজ করবে না, ফলে ওরা একত্রিত হয়ে বিভিন্ন ধরনের কটু কথা আমাকে বলতেছে। এরপর থেকে শরীরটা একটু খারাপ হচ্ছে। এটা রোগীদেরই অভিযোগ বলছি, চট্টগ্রাম চেম্বারের। এইভাবে আমরা দেখতে পারি। এছাড়াও এর পাশাপাশি এলিমেন্টস ফর মর্টিফিকেশন, অ্যাঙ্গার সাপ্রেসড ইত্যাদি সাব রুব্রিক্স গুলো আমরা চিন্তা করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে অ্যাকুইজেশন, আনজাস্ট অ্যাগ্রাভেশন রুব্রিক্সটা আমরা বুঝতে পারলাম। অ্যাক্রিমোনাস, এখানে দেখেন কোনো ওষুধ নাই, ক্রস রেফারেন্স দেওয়া আছে একটা, আমরা এটা পরে দেখব, এখানে এ পর্যন্তই রেখে দিচ্ছি। নেক্সট হচ্ছে অ্যাক্ট ফর হারসেলফ নো লঙ্গার উইশেস টু এ নেভার ডেভিলিটি। একটাই ওষুধ, কুরারি। এই কুরারি ওষুধটা প্রথম আমি শিখেছিলাম, জেনেছিলাম হোমিওপ্যাথি কনসেপশন বইয়ের লেখক মরহুম আলাউদ্দিন স্যারের কাছ থেকে। এর দুটো রুব্রিক্স আছে, ডিপেন্ডেন্ট, লস অফ। এই দুটোকে সামনে রেখে এই ওষুধটার এই রুব্রিক্সটার আমাদেরকে অর্থ করতে হবে। কারো প্রতি নির্ভরশীল, আর তার মধ্যে যে পাওয়ার, উইল, সেটা নষ্ট হয়ে গেছে। মানে সে নির্বল স্নায়বিক অবস্থার মধ্যে ভুগতেছে, নিজের জন্য আর কিছু করতে পারতেছে না বা চায় না। একটা সময় করতো, খুব করেছে, কিন্তু এখন তার নার্ভাস ডেবিলিটি, স্নায়বিক যে দুর্বলতা, সেটা তৈরি হয়ে গেছে বা সেখানে সে অবস্থান করছে, তার মধ্যে সে ঢুকে গেছে, ফলে নিজের জন্য আর কিছু করতে চায় না। কুরারি একটা মাত্র ওষুধ, তাও সেকেন্ড পজিশনে আছে। রুব্রিক্সটা কিন্তু এমন সেমন না। বুঝিয়েন কি বোঝায় রোগীর দ্বারা যদি ব্যাখ্যা করি? মানসিক বা স্নায়বিক ক্লান্তির কারণে নিজের জন্য রোগীর কাজ করার আগ্রহ হারাই ফেলছে, কোনো কাজের প্রতি আর ইচ্ছা জাগে না, নিরাচ্ছতা কাজ করতেছে, ইচ্ছা শক্তির অভাব, আত্মবিশ্বাসহীনতা এবং সব সময় তার মধ্যে একটা বিষণ্ণতা লেগেই আছে। ফলে অন্যের ওপর আস্তে আস্তে রুগীটা ডিপেন্ডেবল হচ্ছে। রুগী এসে বলবে আমার কিছুই করতে মন চায় না, আমি আস্তে আস্তে আমার উদ্যম হারিয়ে ফেলছি, দৈনন্দিন যে কাজগুলো আগে করতাম আমি বুঝতেছি করতে হবে, কিন্তু এখন আর ভালো লাগতেছে না, গুটিয়ে ফেলছি। নিজের যে প্রয়োজনীয় কাজগুলো, খাওয়া দাওয়া, ঘুম, পরিচ্ছন্নতা, বাইরে একটু বেড়ানো, ন্যাচারালি থাকা, এইগুলোও এখন করতে মন চায় না, খালি শুয়ে থাকতে মন চায়, খালি চুপচাপ বিছানায় শুয়ে থাকতে মন চায়। মানে কি? মানসিক ভাবে ভেঙে পড়েছে, নিজেকে অকার্য মনে করছে, দায়িত্ব নিতে চাচ্ছে না, উইল লস, ফলে ডিপেন্ডেন্ট, অন্যের প্রতি নির্ভরশীল হয়ে যাচ্ছে। আগো এখানে মাত্র একটা ওষুধ দেওয়া আছে, কুরারি, মানলাম, কিন্তু আমরা যদি জেনারেলি চিন্তা করি, এই রুব্রিক্সটাকে জেনারেলি নিয়ে যায়, এই যে ডিপেন্ডেন্ট, আমরা যদি এরকে দেখি, দেখেন ন্যাট্টামিউর আছে, সাইলেশিয়া আছে না? এগুলা দরকারি না বলেন? ব্যারাইটাকার, বৃদ্ধ বয়সে, অ্যাগারিকাস মাস্কেরিয়াস, ক্যালিকাপ আছে না? আমরা যদি উইল লস অফ দেখি, 105টা ওষুধ, ক্যালকেরিয়া, কোনিয়াম, জেলস, পিক্রিক অ্যাসিড, ফসফরাস, পালস। দেখেন ক্রস রেফারেন্স গুলো কেন দিয়েছে? এখানে কুরারি একটা ওষুধ দেওয়া আছে। এছাড়াও কুরারির বাইরে যদি অন্যান্য বাগা কোনো সিমটমস দিয়ে আপনাকে ফসফরিক অ্যাসিড এনে দেয়, সেক্ষেত্রে আপনাকে সাবরুব্রিক্স গুলো দেখতে হবে। দীর্ঘদিনের মানসিক চাপ, শোকের পর যদি মানসিক শক্তি এবং উদ্যমতাটাই হারিয়ে ফেলে, আগ্রহটাই হারিয়ে ফেলে, আপনি ফসফরিক অ্যাসিডকে চিন্তা করবেন না? অতিরিক্ত পড়াশোনা, পরিশ্রমের ফলে স্নায়বিক যদি ক্লান্তি চলে আসে, আপনি ক্যালিফস দেবেন না? বলেন, অবশ্যই দেবেন। মানসিক, শারীরিক প্রচন্ড পরিশ্রম হয়েছে জীবনে, এখন আর পাচ্ছেন না, আপনি হাইড্রোজেনেট কনস্টিটিউশনের পেশেন্ট, খান দান লাগে না, পায়খানা ঠিকঠাক হয় না, উচ্চ আকাঙ্ক্ষী একজন মানুষ, আপনার মধ্যে আত্মবিশ্বাসহীনতা চলে আসছে, জীবনের প্রতি অনাগ্রহ চলে আসছে, আপনি অরামমেট, সরিনাম, ক্যালকেরিয়া কার্বের মতো ওষুধগুলো ভাববেন না? দেখেন আমি বারবার বলেছি, রেপার্টরি একটা রাস্তা, ম্যাট্রিমেডিকা আমার গন্তব্য, আমি সেখান থেকে সবসময় রেপার্টরিকে পরিচালনা করব, সেটা বই দিয়ে হোক, সফটওয়্যার দেওয়া হোক, যা খুশি তাই দেওয়া হোক। মেনে নেন কথাগুলো, কাজে লাগবে। দীর্ঘদিন কোনো একটা রোগী অসুস্থতায় ভোগার পরে মানসিকভাবে ক্লান্ত হয়ে অবসাদে ভুগছে, আমার আর কিছু ভাল লাগে না, সবকিছু করতে কষ্ট হয়, আমি আর কিছু করতে চাই না, আমার পক্ষে আর সম্ভব না, চলে গেলাম, তুমি করো, আমি আর পারতেছি না, আমার কাজগুলো তুমি করো। হতে পারে গৃহিণীদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে, বৃদ্ধদের মধ্যে এরকম চলে আসতে পারে। পড়াশোনার জীবনে এত পরিবার থেকে চাপ দিয়েছে যে পড়াশোনার প্রতি ঘৃণা তৈরি হয়ে গেছে। এগুলা সবগুলোই আসবে act for herself no longer wishes to end নার্ভাস স্টেবিলিটি, এবং ব্যবহার করতে হবে রুব্রিক্স গুলো। আজকের আলোচনার শেষ রুব্রিক্স, অ্যাকশন। কোনো ওষুধ নেই, কিন্তু সাব রুব্রিক্স আছে কয়েকটা, অ্যাবসেন্ট, অ্যাজিভ, অ্যাকশন। কি পাবো এখানে? মূলত এমন বাহ্যিক বা শারীরিক আচরণের কথা এখানে বোঝানো হয়েছে যেটা তার মানসিক
অবস্থার বহিঃপ্রকাশ। সোজা কথা শুনে নেন। অ্যাকশন মেন রুব্রিক্স, প্রেজেন্ট রুব্রিক্স বা আমি যেটাকে সাবজেক্টিভ বলি, অ্যাকশন মূল রুব্রিক্স যেটা রোগীর মধ্যে যে বাহ্যিক বা শারীরিক আচরণ দেখতেছেন তা তার মানসিক অবস্থার বহিঃপ্রকাশ। কয়েকটা সাবরুব্রিক্স আছে, এই সাবরুব্রিক্স গুলোর দিকে দৃষ্টি রেখে আমাদেরকে আগাইতে হবে। সাবরুব্রিক্স আন্ডারে আবার ওষুধ নেই, এর আবার সাবরুব্রিক্স দেখতে হবে। অ্যাবসেন্ট মাইন্ডনেস, ফুলিশ বিহেভিয়ার, আমরা এগুলা দেখব। ইনস্যানিটি অর ম্যাডনেস, ওই যে বললাম তার মানসিক অবস্থার বহিঃপ্রকাশ, তখন আমরা কি দেখব? অ্যাকশন রুব্রিক্সটা দেখব। অপ্রাসঙ্গিক বা ব্যাপারা কোনো কাজ করতেছে, অনিচ্ছাকৃত বা রিকারেন্টলি পুনরাবৃত কাজ করতেছে, লাইক OCDর মতো কাজ, নিজেকে আঘাত করতেছে, যে পাগল, ফুলিশ বিহেভিয়ারের মধ্যে পড়তেছে, অস্থির ভাবে চলাফেরা করতেছে, চুপচাপ একটা জায়গায় বসে থাকতেছে ইত্যাদি। আমরা যখন সাবরুব্রিক্স অনুযায়ী ওষুধের মধ্যে ঢুকবো তখন স্টামোনিয়াম, হায়োস, ট্যারেন্টুলা, ভেরেট্রাম, অ্যানাকার্ডিয়াম, বেলেডোনা, ইগনেশিয়া, জিঙ্কাম মেটালিকামের মতো ওষুধগুলো আমরা কিন্তু এর সাবরুব্রিক্সের আন্ডারগুলোতে পাবো। এর বাইরে আরো ওষুধ আছে, মোটামুটি যা মনে পড়লো তাই বললাম। এই রুব্রিক্স গুলো কিশোর, শিশু এদের জন্য ভালো কাজ করে। মানসিক রোগীদের জন্য এই রুব্রিক্সটা ভালো কাজ করবে। যিনি নিজের জামা নিজেই টেনে ছিঁড়ে ফেলে উলঙ্গ হয়ে হাঁটছেন, যে বাচ্চা রেগে গিয়ে নিজের মাথা নিজেই দেওয়ালে ঠুকছেন, কেউ বা আবার হাতে নোংরা ভরে আছে বলে সাবান দিয়ে হাত ধুতে ধুতে দিন পার হয়ে গেল, সাবানও শেষ হয়ে গেল, তারপরেও হাত ধোয়া শেষ হলো না, সেজন্য আমরা ব্যবহার করতে পারি। এমন রোগীদের জন্য ব্যবহার করতে পারি যারা বিষণ্ণতার কারণে নিজের প্রতি যত্ন নিতে পারতেছে না, তাদের জন্য আমরা ব্যবহার করতে পারি। অ্যাকশন এই রুব্রিক্সটা। আশা করি আজকের এই রুব্রিক্স আলোচনা থেকে আপনারা উপকৃত হলেন, সমৃদ্ধ হলেন। আমরা নেক্সট দিন অ্যাক্টিভিটি রুব্রিক্স থেকে আলোচনা শুরু করব। কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। সঙ্গেই থাকবেন এবং অবশ্যই শেয়ার করবেন। যারা রেপাটরি নিয়ে দুর্বল, রেপাটরি বিভিন্ন জায়গায় শেখাচ্ছে কিন্তু অর্থের দিক থেকে মেডিসিন কেন্দ্রিক, বাস্তব ক্লিনিক্যাল কেন্দ্রিক যারা পারতেছে না, যারা সেখানে অভাব অনুভব করছেন, তাদের জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা পাশে থাকলে অবশ্যই আমরা লক্ষ্যে পৌঁছাইতে পারব। অনেক রিকোয়েস্ট ছিল আমার কাছে যে পার্টিকুলার চ্যাপ্টারগুলো আমরা বুঝতে পারলেও মেন্টাল চ্যাপ্টারটা বুঝতে পারি না। যেহেতু আমাদের হোমিওপ্যাথিটা শুধু জেনারেলি না, জেনারেলি থেকে মেন্টালিও দাম বেশি, এই জন্য যতগুলো রুব্রিক্স আছে মেন রুব্রিক্স ইনশাল্লাহ আমি আলোচনা করে দেব। মেন রুব্রিক্সকে সামনে রেখে আপনারা সাব রুব্রিক্স গুলো চর্চা করেন। আল্লাহ হাফেজ।